হচ্ছে আমরা অলরেডি জানি যে কন্ট্রোল প্যানেল। তো আমরা দেখি যে সি প্যানেলের কোন কোন বিষয়গুলো আমাদের কাজে লাগবে অলওয়েজ। তো আমি আমার হোস্টিং সাইট গ্রাউন্ড অ্যাকাউন্টে চলে গেলাম, তারপর ওইখান থেকে মাই অ্যাকাউন্টস, গো টু সি প্যানেল। আচ্ছা, তো সি প্যানেলের এই যে এটা হচ্ছে সি প্যানেলের ইন্টারফেস। তো ওইখানে বাম দিকে দেখতে পারতেছি যে আমার নেম সার্ভার আছে, তারপর আমার যে হোস্টিং আছে, হোস্টিংয়ের যে আইপি অ্যাড্রেসটা আছে, এক্সপায়ারেশন ডেট আছে যে কবে মানে এই যে আমার মেয়াদ শেষ হয়ে যাবে হোস্টিংয়ের, তারপরে সার্ভার হোস্টিং। অ্যাকচুয়ালি এইখান থেকে আমার মেনলি এই যে নেম সার্ভারটা তো আমরা ওইখান থেকেও পাবো, হোম পেজ থেকেও সাইট গ্রাউন্ডের। তো এই যে নেম সার্ভারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে যে কতটুকু মানে কোন ডোমেইনটা আমার ইনস্টল করা আছে, তারপরে যে ডিস্ক স্পেস কতটুকু আছে 2240 MB, মানে প্রায় 10 GB, আর কতটুকু মানে এই স্প্যান হয়েছে অলরেডি, মানে আমি এতটুকু পর্যন্ত 10 GB পর্যন্ত ইউজ করতে পারবো। তো ডিস্ক স্পেসটা কি? আসলে ডিস্ক স্পেসটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট যদি আমরা তৈরি করি, আমার বিভিন্ন ফাইল, হ্যাঁ, আপলোড করব, থিম, প্লাগইন, অনেক কিছু। তারপরে এই যে আমার ওয়েবসাইটে যদি ভিজিটর আসে, তো ধরলাম আমার ওয়েবসাইটে 1000 জন মানুষ আসতেছে, তো ওইটার জন্য যদি আমার খুব বেশি হোস্টিং আর নাও হয় তাইলে সমস্যা নাই। বাট যদি আমার ওয়েবসাইটে খুব মানে বেশি ভিজিটর আসে, তাইলে আমার হোস্টিংটা অবশ্যই বেশি হইতে হইব, নাইলে সাইটটা কী হইব যে মানে লোড নিত না ভালোভাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে স্পেসের যে বিষয়টা। আর হচ্ছে আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি যে ডান দিকে আমাদের বিভিন্ন জিনিস আছে, একটা সেকশন আছে ডোমেইন, ওইখান থেকে আমরা অলরেডি আমরা এখান থেকে বিভিন্ন ডোমেইন অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে অটো ইনস্টলার, ওইখান থেকে আমরা বিভিন্ন স্ক্রিপ্ট ইনস্টল দিতে পারবো, যেমন আমরা আগে ভিডিওতে দেখেছিলাম কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া লাগে। সেম আরও বিভিন্ন সিএমএস আছে, যেমন জুমলা, ম্যাগেন্টো, PHP BB3, এইরকম যদি স্ক্রিপ্ট কেউ দিতে চায় তাহলে এখান থেকে ইনস্টল দিতে পারবে। সাইট ইম্পোর্টার টুলস, ওইটা আমাদের এতটা গুরুত্বপূর্ণ না, আমাদের এই জায়গাতে ডোমেইনসে কাজে লাগবে, অটো ইনস্টলারের কাজে লাগবে। তারপরে ওয়ার্ডপ্রেস টুলস, এটা সেম, এটা এখানেও আছে। জুমলা টুলস এটা আলাদাভাবে আবার দিচ্ছে আর কি। মেইল অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে আমাদের কিছু কাজে লাগবে। আমরা যদি মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা দেখব যে কীভাবে আমরা একটা মেইল অ্যাকাউন্ট, একটা না অনেকগুলো মেইল অ্যাকাউন্ট আমাদের ডোমেইনের নামে খুলতে পারি। ওইগুলোকে বলে বিজনেস মেইল অ্যাকাউন্ট। যেমন আমরা জানি বিভিন্ন মেইল অ্যাকাউন্ট আছে, যেমন gmail.com, yahoo.com বা outlook.com। তো আমরা অনেক সময় দেখি যে অনেক কোম্পানি মেইল পাঠিয়েছে, যেমন admin@mailchimp.com, মানে ডোমেইনের নামে। এটা কোনো জিমেইল বা ইয়াহু বা আউটলুক এরকম কিছু না। তো আমরা দেখতে পারবো ওই রকম কীভাবে আমরা ডোমেইনের নামে আমাদের বিজনেস মেইলটা খুলতে পারি। তারপর হচ্ছে ওয়ানএস সফটওয়্যার, এইটাও অ্যাকচুয়ালি তেমন কোনো কাজে লাগবে না আমাদের। তো ফাইলস, হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে। ফাইলসের বিশেষ করে যে ফাইল ম্যানেজার, এই জিনিসটা আমাদের কাজে লাগবে, ওইটা আমরা দেখব। তো ডাটাবেসটা আমাদের তেমন কাজের না। ব্যাকআপ ম্যানেজার ওগুলো কাজে লাগতে পারে, বাট তেমন না। আমাদের মেইনলি যেগুলো লাগবে সেটা হচ্ছে যে ডোমেইন সেকশনটা, তারপর হচ্ছে অটো ইনস্টলার সেকশনটা, তারপরে হচ্ছে এই যে এই মেইল সেকশনটা, আর হচ্ছে ফাইলস যে সেকশনটা আছে। এই 4টা সেকশন অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি কাজে লাগবে। তো আমরা অ্যাকচুয়ালি প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আচ্ছা, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট সাবডোমেইন। সাবডোমেইন জিনিসটা অ্যাকচুয়ালি কী? সাবডোমেইন হচ্ছে, যেমন আমার একটা প্রাইমারি ডোমেইন আছে, যেমন আমরা আগে অ্যাড করেছিলাম howtomarketer.com। তো আমি যদি howtomarketer.com-এর যে সাইটটা আছে ওইটার পাশাপাশি আরও বিভিন্ন সাইট রান করতে চাই, যেমন ধরলাম আমার howtomarketer.com একটা ব্লগিং সাইট হবে, যেটা হচ্ছে আমি বিভিন্ন মার্কেটিং বিষয় সম্পর্কে আমি লিখবো, তাও ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো আমি আরেকটা মানে আমার সাইট থাকবে ডিফারেন্ট একটা সাইট, একই ডোমেইনে
বাট এটা হবে বাংলা ভাষায়। তো আমি এখানে একটা সাবডোমেন নিতে পারি, যেমন bangla.howtomarketer.com। তো ওইটার সম্পূর্ণ আলাদা একটা ওয়েবসাইট হয়ে যাবে। আমি যদি চাই যে আমি একটা সাপোজ একটা বানাবো, এই সাবডোমেন বানাবো যে academy.howtomarketer.com, মানে যেখানে আমি বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করব, তো ওইটা আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য আলাদা একটা সাবডোমেন আমি তৈরি করতে পারি, এবং ওইটাও জাস্ট আলাদাভাবে রান হবে। তো সাবডোমেন আমরা অ্যাকচুয়ালি দুইভাবে তৈরি করতে পারি। আমি দুইটা এক্সাম্পল দেখাই। একটা হচ্ছে academy.howtomarketer.com, মানে যে ডোমেইনটা আছে, ডোমেইনের নামের আগে ডট, হ্যাঁ ডট থাকবে, এবং ডটের আগে আমি যে জিনিসটা যে কোনো একটা নাম আমি দিতে পারি, মানে সাবডোমেইনটা হবে ওই ডোমেইনের আন্ডারে। আর একটা হচ্ছে আমার howtomarketer.com। তো যে ডোমেইনটা আছে ওইটার পরে আমি একটা স্ল্যাশ দিয়ে আমি একটা কিছু নাম দিতে পারি, এবং ওইভাবেও আমি নতুন একটা মানে সাবডোমেইন ক্রিয়েট করতে পারি, এবং ওই সাবডোমেইনে আমি আলাদা এই থিম ইনস্টল দিতে পারবো, আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, আলাদা থিম ইনস্টল দিতে পারবো, এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের আমি আলাদা একটা সাইট করতে পারবো। এবং অনেক সময় সাপোজ আমি একটা ফুডফুল ওয়েবসাইট তৈরি করলাম, সাপোজ আমি একটা howtomarketer.com, এটা একটা আমার ওয়েবসাইট, যেটা হচ্ছে আমি ফুডফুলের জন্য সাপোজ আমি তৈরি করলাম। তো আমি কি করতে পারি যে ক্লায়েন্টে যদি আমার ওয়েবসাইট ডিজাইনের কাজ দেখতে চায়, তো আমার বিভিন্ন আগের কাজ মানে দেখতে চাইবে। তো আমি যদি মানে লাইভ কাজ দেখাতে চাই, তাইলে কী হইব, আমি যদি মানে যে আলাদা আলাদা ডোমেইন কিনি, তো একটা ডোমেইনের দাম মিনিমাম $10, তো আমার অনেক টাকা মানে খরচ করা লাগতেছে। তো আমি যদি একটা ডোমেইন কিনি, জাস্ট সাপোজ howtomarketer.com আমি কিনলাম, তো আমি একটা সাবডোমেইন নিলাম, সাপোজ 1.howtomarketer.com, 2.3. বা যে কোনো একটা নাম দিয়ে আমি এরকম চাইলে 20টা 50টা বা আনলিমিটেড আমি সাবডোমেইন তৈরি করতে পারবো, এবং প্রত্যেকটা সাবডোমেইনে আমি আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, এবং আলাদা আলাদা থিম ইনস্টল দিয়ে আলাদা আলাদা ডিজাইন করে, সাপোজ আমি 10টা বা 20টা সাবডোমেইন তৈরি করলাম, এবং প্রত্যেকটা সাবডোমেইনে আলাদা আলাদা ডিজাইন করলাম, এবং ওইগুলো লাইভ থাকলো, এবং আমি ক্লায়েন্টকে আমার ফুডফুলে দেখতে চাইলে আমি জাস্ট ওই ডিজাইনগুলো ক্লায়েন্টকে দেখিয়ে দিলাম। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি কীভাবে আমরা অ্যাকচুয়ালি সাবডোমেইন তৈরি করব। তো সাবডোমেইন তৈরি করার জন্য আমরা ডোমেইন সেকশনে যাব, তারপরে হচ্ছে এই যে বাম সাইডে আছে সাবডোমেইনস। তো আমার যে মেইন ডোমেইনটা হোস্টিংয়ে অ্যাড করা আছে, ওইটা অলরেডি যে ডান দিকে দেখাইবো, যেমন howtomarketer.com দেখাইতেছে। তারপরে হচ্ছে আমি যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ আমি একটা সাবডোমেইন তৈরি করলাম যে vip.howtomarketer.com, ডোমেইন ডট যেভাবে সেভাবে থাকুক। তারপরে জাস্ট আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, ওকে, তো আমার কি হইলো যে আমার সাবডোমেইন একটা জাস্ট ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ওইভাবে আমি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে সাবডোমেইন আমি ক্রিয়েট করতে পারবো। এবং এই যে আমি সাবডোমেইনটা ক্রিয়েট করার পরে আমার দেখাইতেছে যে এই vip.howtomarketer.com, আমি যদি চাই যে এইখানে আমি আরেকটা সাবডোমেইন তৈরি করবো যে ওই ডোমেইনের আন্ডারে, তো বাংলা ডট, সাপোজ আমি এটা বাংলা ভাষায় হবে vip.howtomarketer.com। তো এটা যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, তো আমি যদি গো ব্যাকে যাই, তো দেখতে পারতেছি যে আমার আরেকটা সাবডোমেইন তৈরি হয়ে গেছে। এখন আমি এইভাবে একটা ডোমেইনের আন্ডারে অসংখ্য সাবডোমেইন তৈরি করতে পারবো, এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা বিষয় নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমি সাপোজ কোনো একটা সাবডোমেইন আমি রিমুভ করে দিব, আমি জাস্ট রিমুভে ক্লিক করলাম, ডিলিট সাবডোমেইন। আচ্ছা, তো আমরা সাবডোমেইন তো তৈরি করলাম, এখন আমরা দেখবো যে কীভাবে আমরা সাবডোমেইনে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমরা আবারও আমি সেই প্যানেলে যাই, আচ্ছা, তো আমি যদি এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ওকে আমি ইনস্টলে ক্লিক করি, তো আমরা দেখতে পারতেছি যে আগের মতো সেম সব চলে আসলো, এবং ওইখানে যে howtomarketer.com নিচে আছে vip.howtomarketer.com, যেটা অ্যাকচুয়ালি একটু আগে আমরা শুধুমাত্র ক্রিয়েট করছি। এখন আমি এটারে যেহেতু আমার এসএসএল দেওয়া আছে, আমি https দিয়ে দিলাম, তারপরে হচ্ছে https www দিয়ে দিলাম, https://www.
দিয়ে দিলাম। তো আমি এখন যেটা করব, আচ্ছা 3 নম্বরটা দিলাম এটার ক্ষেত্রে https। মেইন ডোমেনের ক্ষেত্রে আমরা অলওয়েজ যে সাইন নম্বরটা দিতে পারি, আর সাব ডোমেনের ক্ষেত্রে আমরা 3 নম্বরটা দিতে পারি। তো অ্যাকচুয়ালি আমরা এখন সাইটের যে নাম, তারপর নাম, পাসওয়ার্ড, তো আমি একটা ইউজার নেম দিলাম যে টেস্ট, একটা পাসওয়ার্ড দিলাম যে টেস্ট @123। আমার একটা অটোমেটিক একটা অ্যাডমিন ইমেল তৈরি হলো, বা আমি চাইলে আমার অন্য কোনো মেল এখানে দিতে পারি, জিমেল বা যে কোনো মেল। তো তারপরে আমি জাস্ট কী করলাম, ইনস্টলে ক্লিক করব। এই যে আমার নতুন একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেলো, এটা হচ্ছে vip.howtomarketer.com, এবং ওইটার যে অ্যাডমিন প্যানেলটা হচ্ছে vip. এখন ডোমেইনটা কিন্তু howtomarketer.com না, এখন ডোমেইনটা হচ্ছে vip.howtomarketer.com, এটা হচ্ছে সাবডোমেইন। আর vip.howtomarketer.com/wp-admin, মানে howtomarketer.com/wp-admin যদি আমরা ঢুকি, তাহলে আমাদের যে মেইন howtomarketer যে .com এর সাইটটাতে ঢুকতে পারবো। আমি যদি ওই সাইটে লগ ইন করতে চাই, তাহলে vip.howtomarketer.com/wp-admin, ওইটা দিয়ে আমি এই সাইটে লগ ইন করতে পারবো। সেম ওয়েতে আমি যদি মানে আরেকটা ওয়েতে আমি যদি মানে কী করতে চাই, আমি রিটার্ন টু ওভারভিউতে চলে গেলাম। হ্যাঁ, আমি অন্যভাবেও যদি অ্যাকচুয়ালি আমি ইনস্টল করতে চাই ওয়ার্ডপ্রেস, তো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। তো আমি এখানে সাপোজ এটা দিলাম, তারপরে সাপোজ এখানে আমি একটা দিলাম যে একাডেমি। ওকে, মানে ওইটা howtomarketer.com, মানে আগে বসবে না, পার্থক্য কতটুকু, সব সেম, শুধু ডোমেইনটা আগে না বসে howtomarketer.com/academy, ওইখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, আমার নতুন সাইটটা ইনস্টল হবে। তো আমি জাস্ট এটার একটা নাম দিলাম যে howtomarketer academy, আমি একটা পাসওয়ার্ড দিলাম টেস্ট 123। সেম আমি এই ইমেলটা ইউজ করতে পারি, বা আমার নতুন কোনো ইমেল দিতে পারি, অন্য কোনো ইমেল। তারপরে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। ওকে, সো আমার নতুন যে সাবডোমেইনটা আছে ওইটাতে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, এবং ওইটা দেখাইতেছে সাইটের অ্যাড্রেসটা হচ্ছে howtomarketer.com/academy। আমি যদি ওইটাতে যাই, ওকে, তো আমার যে howtomarketer.com আছে, আমি যদি ওই সাইটে যাই, ওইটা আমার কি, ওই সাইটটা হচ্ছে এই যে এইরকম, ঠিক আছে। বাট এটা কিন্তু টোটাল এই একই ডোমেইনে হলেও howtomarketer.com/academy কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাইট, এবং দেখতেছি এটার ডিজাইনটা টোটালি আলাদা, যেহেতু এটা এরকম। কারণ হচ্ছে আমার নতুন শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম, তারপরে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চাইলে জাস্ট howtomarketer/academy, এটা তো আমার সাইট, ঠিক আছে। তারপরে জাস্ট আমি wp-admin, মানে আমার যে সাইট ইউআরএলটা থাকবে ওইটার পর একটা স্ল্যাশ দিয়ে wp-admin, তাহলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে ওইখানে আমরা লগ ইন করতে পারবো। তো ওয়েলকাম টু ইয়োর ওয়ার্ডপ্রেস সাইট, আমরা আগে এটা দেখছিলাম, এটাতে কীভাবে স্টার্ট নামা করে। আমি চাই যে ওইটা আমি ইউজ করবো না, ওইটাও আমি করতে পারি। জাস্ট আমি এক্সিটে ক্লিক করব। ওটা শুধুমাত্র আসবে যখন আমরা প্রথম ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি ইনস্টল দিব। তো আমরা দেখতেছি যে আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। এখন আমি চাইলে এইখান থেকে আমি অন্য কোনো একটা থিম চার্জ মানে ইনস্টল করতে পারি। সাপোজ আমি আগের মতোই আস্ট্রাটা আমি, আচ্ছা ওইটা আমি খুঁজতে চাইলে আমার আগে অ্যাড নিউতে যাওয়া লাগবে। আস্ট্রাই আবার ইনস্টল করি আমরা। তো জাস্ট প্রথমে কী করতে হবে, ইনস্টল মানে কিন্তু এটা কোনো থিম বা প্লাগইন ইনস্টল করলে কিন্তু কাজ শেষ না, এটা জাস্ট ইনস্টল হলো। তারপর আমি যদি এটা ইউজ করতে চাই আমার ওয়েবসাইটে, ওই ক্ষেত্রে ওইটাকে অ্যাক্টিভেট করা লাগবে। এখন টোটালি
এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, অটোমার্কেটার অটোমার্কেটার/একাডেমি। তো আমি এখন আমরা আগে দেখছি কী করতে হইব, যে অ্যাফোরেন্স থেকে আমরা যাবো আস্ট্রা অপশনে। ওইটা কিন্তু আস্ট্রা অপশনটা আমার থিমটা ইনস্টলের আগে কিন্তু এই জিনিসটা থাকবে না, শুধুমাত্র অ্যাক্টিভ করার পরে ওই আস্ট্রা অপশনটা চলে আসবে এখানে। তো আমরা আস্ট্রা অপশনে ক্লিক করলাম, তারপরে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। সিলেক্ট পেজ বিল্ডার, এলিমেন্টর। আমি জাস্ট এখান থেকে ফ্রি সিলেক্ট করলাম। ওকে, যেটা আমার ভালো লাগে এই ক্ষেত্রে আমি জাস্ট এটা ধরলাম দিব। তো এটার 4টা পেজ আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইট। ইম্পোর্ট আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি ভিউ সাইটে ক্লিক করি, অটোমার্কেটার/একাডেমি, এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাইট এবং একই ডোমেনে হতে পারে, বাট সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট একটা সাইট। আর এই যে হাউ টু মার্কেটার যে .comটা আছে, ওইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাইট। আমরা দেখতে পাচ্ছি দুইটার ডিজাইন সম্পূর্ণ আলাদা এবং সব কিছু আলাদা। মানে ওইটাতে আমরা সম্পূর্ণ নতুনভাবে মানে অন্য একটা বিষয় নিয়ে আমরা জাস্ট ওয়েবসাইট তৈরি করতে পারবো, এবং ওইটাতে আমরা আরেকটা বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমরা এইভাবে যতগুলো ইচ্ছা আমাদের মেইন ডোমেইনের আন্ডারে সাবডোমেইন তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে, আমরা আমাদের হোস্টিংয়ের ক্যাপাসিটির উপরে অ্যাকচুয়ালি নির্ভর করবে আমরা কতগুলো সাবডোমেইন বা আমরা ইনস্টল করবো। কারণ আমরা চাইবো না যে আমাদের খুব বেশি লোড হয়ে যাইব, যাতে যায় আমার যদি হোস্টিংয়ের সাইজ থেকে মাত্র 1 GB বা 2 GB, এই ক্ষেত্রে আমরা খুব বেশি হয়তো বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না। তো আমরা এই ক্ষেত্রে যদি আমার কোনো অপ্রয়োজনীয় ইনস্টলেশন থাকে, যেটা আমি আগে ইনস্টল করছিলাম বাট এখন আর এটা দরকার নাই, ওই ক্ষেত্রে আমরা কী করব, আমরা ওই ক্ষেত্রে হচ্ছে যে ইনস্টলে ক্লিক করে রিটার্ন টু ওভারভিউতে ক্লিক করলাম। এই যে ডাইরেক্টলি, বা আমি যদি চাই যে আমার ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড বা কিছু চেঞ্জ করতে, তো আপনার এডিট ডিটেলস, এখান থেকে আমরা এগেন আমার যে অ্যাডমিন ইউজার নেম, তারপরে অ্যাডমিন পাসওয়ার্ড। ওকে, তো এইগুলো আমি চেঞ্জ করে আমি জাস্ট সেভ করলে আমার ওইগুলো অটোমেটিকলি এখান থেকে আবার চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি চাই যে আমার অ্যাকচুয়ালি কোনো কিছু দরকার নেই, একটা মানে টেস্টিংয়ের জন্য কিছু ওয়েবসাইট ইনস্টল দিলাম, এখন এটা আমার আর প্রয়োজন নেই, আমি জাস্ট এটা ডিলিট করে দেবো, জাস্ট রিমুভে ক্লিক করবো। মানে এইভাবে আমরা যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন আমরা রিমুভ করতে পারি। তো রিমুভ ইনস্টলেশন, ওকে okay, done. Return to overview. আচ্ছা, তো আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়ার্ডপ্রেসটা রিমুভ হয়ে গেল এবং আমাদের এখন 3টার মধ্যে শুধুমাত্র 2টা ওয়ার্ডপ্রেস আছে। তো আশা করি আমরা এখন বুঝতে পারলাম কিভাবে আমরা সাবডোমেইন এড করব এবং সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এবং কিভাবে ওয়ার্ডপ্রেস যদি কোনো ইনস্টলেশনের ডিটেল চেঞ্জ করা লাগে ওইটা কীভাবে করব বা কিভাবে রিমুভ করব। ঠিক আছে,
তো এই মুহূর্তে দেখি এখানে যে সাপোজ আমার যে ডোমেইন নেমটা আছে যেমন howtomarketer.com, এখানে যদি চাই আমার নিজের নামে বা আমার যারা এমপ্লয়ি আছে বা যে কোনো একটা নামে আমি সামনে জাস্ট @ এবং এই যে নামটা আছে যেমন এমনিতে থাকে gmail.com, এর আগে আমাদের ইমেলের ইউজার নেম বা নাম দিই, ওইটাও সেম, এটা gmail.com এর বদলে হচ্ছে @howtomarketer.com, মানে আমার যে ডোমেইনটা থাকবে এই ডোমেইন নাম, এবং আমি আগে যে কোনো জাস্ট নাম দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো। আর সেম যেমন info@howtomarketer.com, মানে @howtomarketer.com, জিমেল ইয়াহু @gmail.com, @yahoo.com বা outlook.com এর বদলে হচ্ছে @howtomarketer.com। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি কীভাবে আমরা একটি ডোমেইন ইমেল তৈরি করতে পারি। তো ডোমেইন ইমেল তৈরি করার জন্য আমরা যে cPanel চলে যাব, cPanel, তো আমরা যে দেখতে পারতেছি, আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে মেইল একটা অপশন আছে, এবং এখানে ইমেল অ্যাকাউন্টস বলতে আমার যে ইমেলগুলা এই অ্যাকাউন্টের আন্ডারে খোলা আছে আমি ওইখানে ওই অ্যাকাউন্টগুলো দেখতে পারবো। তো এই ইমেল অ্যাকাউন্টসে যদি আমি যাই তাহলে এই যে নিচে একটা ইমেল খোলা আছে যে hello@howtomarketer.com, তো এইটা হচ্ছে আমার অলরেডি খোলা। আমি যখন খুলতে চাই তো আমি এখান থেকে খুলতে পারবো, বা আমি যদি অন্যভাবে খুলতে চাই সেম জাস্ট এই যে মেল যে সেকশনটা আছে ওইখানে যে আমার আচ্ছা ওইখানে অ্যাকচুয়ালি অনেক জায়গায় লেখা থাকবে যে অ্যাড ইমেল অ্যাকাউন্ট, তো আমরা এটা এখান থেকে খুলবো। ইমেল অ্যাকাউন্টসে আমরা যে ক্লিক করলাম, তারপরে যে এই যে আমার ডোমেইন যেগুলো অলরেডি মানে ইনস্টল দেওয়া আছে বা অ্যাড করা আছে এই ওয়েবসাইটে এই হোস্টিংয়ে, তো একটা হচ্ছে howtomarketer.com, একটা সাবডোমেইন আছে vip.howtomarketer.com। তবে যে কোনো একটার ওপরে আমরা একটা যে যতগুলো ইচ্ছে ইমেল খুলতে পারবো। তো ইমেলটা জাস্ট যে জিমেল, আউটলুক বা yahoo.com এর মতো এত মানে অনেক কিছু আমার ফিল আপ করতে হবে না ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা জাস্ট একটা নাম দিব, সাপোজ আমি দিলাম যে onkon@howtomarketer.com, এবং আমি একটা পাসওয়ার্ড দিব, এবং আমি কনফার্ম করবো পাসওয়ার্ডটা। আচ্ছা, এটা হচ্ছে মেলবক্স কোড, যে কোডটা যে হচ্ছে আমার কতটুকু চাইজ হবে এই মেলবক্সের। আমি যদি 250 MB অনেক, আমি যদি আরও বেশি দিতে চাই, যেমন আমি 1 GB 1.1024 MB থাকলো, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে এতটুকু পর্যন্ত চার্জ থাকবে আর কি, যে মেলবক্সের মধ্যে মেল যাইবে বা আসবে। তো এটা যেন 250 MB মোর দেন এনাফ, আমরা কারণ যেগুলো ইম্পর্টেন্ট আমরা ওইগুলো ডিলিট করে দেবো মেল। তো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই যে এখানে onkon@howtomarketer.com এটা আমরা দেখতে পারতেছি। সেম আমরা যদি আরও মেল খুলতে চাই, তো আমরা যদি জাস্ট যে কোনো ইচ্ছা একটা নাম দিলাম info@howtomarketer.com, তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম করলাম পাসওয়ার্ডটা। সেম আমি কোডটা যদি বাড়াই দিলাম, বা এটাই থাকলো জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তো আমরা দেখতে পারতেছি যে আমাদের যে মেইলগুলো খুলতেছি ওইগুলো এখানে মানে তো আমরা দেখতে পারতেছি যে আমরা অ্যাকচুয়ালি যে মেইলগুলো খুলতেছি ওইগুলো এখানে তো আমরা দেখতে পারতেছি যে আমরা অ্যাকচুয়ালি যে মেলগুলো খুলতেছি ওইগুলো এখানে মানে যুক্ত হচ্ছে বা অ্যাড হচ্ছে। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের মেলগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা এই যে একটা মেল খুললাম info@howtomarketer.com, আমরা ওটাতে অ্যাক্সেস করতে চাই। তো অ্যাক্সেস করতে চাইলে জাস্ট আমি যে মোড়ে গেলাম, তারপরে অ্যাক্সেস ওয়েব মেলে আমরা ক্লিক করব। প্রথমবার যখন আসবে তখন একটা উইন্ডো আসবে, সেটা হচ্ছে মানে কোন ওয়েব মেলের কোন ভার্সনটা বা কোন সফটওয়্যারটা আমরা ইউজ করব। তো আমরা এটা ইউজ করতে পারি মেনলি রাউন্ড কিউব, ওইটাই সবচেয়ে বেটার। তো আমরা জাস্ট এটা স্ট্যাটাস ডিফল্টে ক্লিক করলাম এবং এটা জাস্ট এটাতে ক্লিক করব। তো নেক্সট টাইম থেকে এটা আমার আর সিলেক্ট করা লাগবে না, অটোমেটিকলি আমার ওইটাতে চলে যাবে। জাস্ট অ্যাক্সেস ওয়েব মেলে ক্লিক করলে আমরা ওয়েব মেলে জাস্ট চলে যাব। তো আমরা এইটা দেখতেছি যে আমার যে ইনবক্স, হ্যাঁ, বা ড্রাফট, সেন্ট, আমি যে
ইনবক্সে আসলে ওই ট্যাবে চলে আসবে ড্রাফট যদি থাকে, বা আমি যদি সেন্ড করি স্পাম যেগুলো আছে আর যেগুলো ডিলিট করছি। আমি যদি কাউকে মেল পাঠাতে চাই, সাপোজ আমি একটা কম্পোজ করলাম, আমি একটা মেল পাঠাতে চাই, সাপোজ হচ্ছে একটা মেলে যে coach@gmail.com। আচ্ছা, তো আমি বেশি না, আমি একটা যে সাবজেক্ট লিখলাম, হ্যালো হ্যালো দিস ইজ ফর টেস্টিং। তো আমি জাস্ট কী করলাম, যে সেন্ডিং। তো আমি জাস্ট আমার যে জিমেলটা আছে, জিমেলে দেখি চেক করে যে মেলটা আমি যে অ্যাকাউন্টটা করলাম, মানে মেলে ঠিকভাবে আসতেছে কিনা বা কাজ করতেছে কিনা। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাই। আচ্ছা, তো আমরা এখন চেক করি। আচ্ছা, আমি আমার মেল অ্যাকাউন্টে আসলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা মেল আসছে যে ইনফো থেকে, এবং এটা হচ্ছে হ্যালো। হ্যাঁ, তো আমি মেলে লগ ইন করি, হ্যালো দিস ইজ ফর টেস্টিং, এবং আমরা যদি যে এইখানে একটু ক্লিক করি, আচ্ছা না, এই যে এইখানে আমরা ক্লিক করি, দেখতে পাবো যে info@howtomarketer.com, ওইখান থেকে আমার মেলটা পাঠানো হয়েছে। এখন আমি যদি রিপ্লাই করি, ওকে হ্যালো টেস্টিং 1 2 3 আমি সেন্ড করি। চলে আসবে, একটু সময় লাগতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা ইনবক্স 1 এবং এই যে হ্যালো রিপ্লাই লেখা, মানে রিপ্লাই। তো আমার এই যে হ্যালো দিস ইজ ফর টেস্টিং। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা মেল অ্যাকাউন্ট টোটালি আপ অ্যান্ড রানিং, মানে টোটালি কাজ করতেছে। এবং আমরা দেখলাম কিভাবে আমরা একটা আমাদের ডোমেইন ইমেল বা বিজনেস ইমেল যেটাই বলা হোক না কেন, আমরা খুলতে পারি এবং ওইটা কীভাবে অ্যাক্সেস করতে পারি এবং ওইটা কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা এখন দেখবো হাউ টু আপলোড ওয়ার্ডপ্রেস ফাইলস ভিয়া ফাইল ম্যানেজার। মানে আমরা তো নর্মালি ওয়ার্ডপ্রেসের যে কোনো থিমস বা প্লাগইনস, আমরা যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড, ওইখান থেকে আমরা আপলোড করতে পারবো। বাট কখনো কখনো হইতে পারে কোনো হোস্টিংয়ে কোনো সমস্যা হইতে পারে, যে বেশি যদি মানে বড় কোনো থিম ফাইল থাকে, যেমন থিমের সাইজ যদি খুব বেশি বড় হয় বা প্লাগইনের সাইজ যদি খুব বেশি বড় হয়, সেক্ষেত্রে হয়তো বা আমরা ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে ওইখান থেকে আমরা প্লাগইনটা বা থিমটা ইনস্টল করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা cPanel থেকে ফাইল ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের ফাইলটা অ্যাকচুয়ালি ইনস্টল করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে cPanelটা আছে ওইখানে আমি যাই। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি আগে একটা প্লাগইন আর একটা মানে থিম ডাউনলোড করি এটা দেখার জন্য। তো আমরা ওয়ার্ডপ্রেস সিরিজের একটা প্লাগইন এটা আমরা ডাউনলোড করি। তো ওয়ার্ডপ্রেস থিম হোক বা প্লাগইন হোক, ওটা অবশ্যই জিপ ফরম্যাটে হবে, ফাইল হবে, জিপ ফাইল হবে। একটা থিম আমরা ডাউনলোড করতেছি। তো আমরা যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে প্লাগইন বা থিম ইনস্টল দিতে পারবো এইরকম না, আমরা যে কোনো একটা মানে জিপ ফাইল ওয়ার্ডপ্রেসে থিম হোক বা প্লাগইন আমরা ডাইরেক্টলি আপলোড করতে পারবো ওয়ার্ডপ্রেসে। তো আমি জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা চাইতেছে থিমটা ডাউনলোড করার জন্য। তো আমি সাবস্ক্রাইব অ্যান্ড ডাউনলোড দিলাম এবং অটোমেটিকলি জাস্ট এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট প্রথম একটা প্লাগইন ডাউনলোড করি। সাপোজ আমরা আগে দেখে আসছি আমাদের ড্যাশবোর্ডের অবস্থাটা কি। তো হাউ টু মার্কেটার যে .com/academy আছে, আমি যদি এইখানে যাই এবং আমি প্রথম যে প্লাগইনসে ক্লিক করি, আমরা দেখতে পারবো যে এখানে এলিমেন্টর হেডার ফুটার এসজি অপটিমাইজার স্টার্টার টেমপ্লেটস, এটা হচ্ছে আস্ট্রার ওয়ার্ডপ্রেস স্টার্টার ডাব্লিউ ফর্মস লাইক, এই কয়েকটা প্লাগইন অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভ বা ইনস্টল আছে। তো আমার ওয়ার্ডপ্রেস সিরিজের প্লাগইনটা কিন্তু ইনস্টল নেই। তো আমরা জানি আমরা অ্যাড নিউ থেকে আমরা যে কোনো প্লাগইন এখানে ইনস্টল করতে পারবো।
আর আমরা যদি কোনো কারণে এখানে সমস্যা হয় তো আমরা যাব ওই যে সি প্যানেলে যাওয়ার পরে আমরা কোনোটাতে কোনো হোস্টিংয়ে হবে কি যে নতুন উপরের দিকে থাকবে, আর কোনোটাতে হবে যে একটু নিচের দিকে, যেমন আমাদের এই সাইড গ্রাউন্ডের ক্ষেত্রে এটা আছে নিচের দিকে। তো আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব এবং আমাদের যে ওয়েব রুট মানে যা আছে তাই, তারপরে আমরা গোতে ক্লিক করব। তো আমরা দেখতে পারতেছি এখানের মধ্যে বিভিন্ন ফাইল আছে। একটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট। এই মেইন ফাইলটা হচ্ছে howtomarketer.com, যে মেইন সাইটটা আছে ওই মেইন সাইটের ফাইল হচ্ছে এইগুলো। এখন আমরা কিন্তু এটা অ্যাড করবো কোথায়, একটা সাবডোমিনে howtomarketer.com/academy, যে ওইটাতে। তো ওইখানে আমরা দেখতে পারতেছি যে একটা ফোল্ডার আছে একাডেমি। তো আমরা কী করবো, ওই যে একাডেমি মানে যে নামে আমরা সাবডোমিনে থাকবে ওই নামে অবশ্যই একটা ফোল্ডার থাকবে। তো আমরা এইটাতে ডাবল ক্লিক করব। তারপরে আমরা সেম আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল আছে, মানে ওয়ার্ডপ্রেসের যে ইনস্টল এই বিভিন্ন ফাইল। তো আমরা যদি কোনো থিম বা প্লাগইন ইনস্টল করতে চাই আমরা যাব অবশ্যই ডাব্লিউপি কন্টেন্ট, মনে রাখতে হবে ডাব্লিউপি কন্টেন্ট যে ফোল্ডারটা আছে ওইটাতে আমরা যাব এবং ওইটাতে আমরা যে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে আমি প্লাগইনস বিভিন্ন এখানে আমি যে ফোল্ডারের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্লাগইনস, থিমস, আপগ্রেড, আপলোডস। তো আমরা প্লাগইনসে ক্লিক করব, যেহেতু আমরা প্লাগইন আপলোড করব। তারপরে আমরা জাস্ট এই যে আপলোড যে অপশনটা আছে ওইখানে উপরের দিকে থাকবে, আমরা আপলোডে ক্লিক করব এবং চুজ ফাইল থেকে আমরা জাস্ট এই যে আমার যে প্লাগইনটা আছে, জিপ ফাইলটা আছে, যেমন ওয়ার্ডপ্রেস রিসেট, হ্যাঁ, যে জিপ ফাইলটা আছে ওইটা আমি দেখিয়ে দিব এবং জাস্ট যেভাবে আছে ওইভাবে জাস্ট এটা অটোমেটিকলি এইদিকে ইনস্টল হয়ে যাব। যে কমপ্লিট লেখাটা আসার পরে আমরা জাস্ট গো ব্যাকে চলে যাব এবং ওইটা এখানে জিপ ফাইলে দেখতে পারতেছি আমরা ওয়ার্ডপ্রেস রিসেট যে প্লাগইনটা আছে। তারপরে আমি এটা আমাদের যেটা করতে হবে ওইটা হচ্ছে এক্সট্রাক্ট, আমরা এক্সট্রাক্ট করব এবং এক্সট্রাক্ট ফাইলস। ওকে, তো আমরা জাস্ট ওটা আসার পরে একটা উইন্ডো আসার পরে আমরা ক্লোজ করে দিব। তারপরে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে আমরা রিলোড দিব। এই যে রিলোড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়ার্ডপ্রেস রিসেট একটা ফোল্ডার হয়ে গেছে। তো আমাদের যে জিপ ফাইলটা আছে ওইটা আমরা এখন ডিলিট করে দিব। তো আমরা এটা জাস্ট সিলেক্ট করে আমরা রাইট ক্লিকও করতে পারি বা ওই যে উপরে ডিলিট যে অপশনটা আছে ওইখান থেকে আমরা ডিলিট ফাইলস। তো আমরা দেখতে পাচ্ছি ফাইলটা চলে গেছে। তো আমরা এখন যদি আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে প্লাগইনের ওইখানে যদি আমি রিলোড দেই, তো আমরা দেখতে পারতেছি যে আমাদের যে ওয়ার্ডপ্রেস রিসেট যে প্লাগইনটা আছে ওইটা এখানে চলে এসেছে এবং আমি জাস্ট অ্যাক্টিভেট করলেই আমাদের ওয়েবসাইট ওইটা রান হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে আমরা প্লাগইন ইনস্টল করতে পারি ফাইল ম্যানেজারের মাধ্যমে। আমরা এখন দেখব কিভাবে আমরা একটা যে ফাইল ম্যানেজারের মাধ্যমে থিম ইনস্টল করতে পারি। যদি কোনো কারণে অ্যাপিরিয়েন্স থেকে, আমরা তো নর্মালি জানি অ্যাপিরিয়েন্স থেকে থিমসে যাওয়ার পরে আমরা থিমস অ্যাড নিউ বা এখান থেকে আমরা অ্যাক্টিভ করতে পারবো বা ইনস্টল করতে পারবো। তো আমরা যদি কোনো সমস্যা হয় আমরা ডাইরেক্টলি ফাইল ম্যানেজার থেকে থিমস যে কোনো থিম আমরা ইনস্টল করতে পারবো। তো সেম প্রসেস আমি আবার প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে প্রথমে আমরা যাব হচ্ছে যে ফাইল ম্যানেজারটা আছে ফাইল ম্যানেজারে, তারপরে গো। আমরা আগে দেখে আসছি যে এখানে অ্যাক্টিভ থিম আছে আস্ট্রা আর 2019 2020 মানে তিনটা থিম আছে। তো আমরা ইনস্টল করার পরে এখানে আরেকটা থিম হয়ে যাবে। তো আমরা উঠে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে কোন মানে ইয়েতে আমি অ্যাড করবো, আমি অ্যাড করবো হচ্ছে একাডেমি যে সাবডোমেইনটা আছে ওইটাতে। তো আমি ওইটাতে ডাবল ক্লিক করলাম, যেটাতে আমি অ্যাড করবো ওই জাস্ট ওই ফোল্ডারে ডাবল ক্লিক করলেই হবে। তারপরে জাস্ট ফোল্ডারে যাওয়ার পরে ডাব্লিউপি কন্টেন্ট অবশ্যই আমরা একটা ফোল্ডার পাবো, ওইখানে যাব। তারপরে যদি আমি প্লাগইন করতে চাই প্লাগইন, আর যদি থিমস আপলোড করতে চাই থিমস, তো থিমসে আমরা ডাবল ক্লিক করলাম এবং আমি আপলোডে ক্লিক করলাম। সেম আগের প্রসেস, আমরা জাস্ট এই যে থিমটা আছে জিপ ফাইল আমি ওইটা আপলোড দিয়ে দিলাম। আপলোড হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট। তো আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট রিটার্ন করে চলে আসলাম। তো সেম আমরা জানি কি করতে হবে, আমাদেরকে এটা এক্সট্রাক্ট করতে হবে এবং এক্সট্রাক্ট ফাইলস উইন্ডোটা আসার পরে জাস্ট আমরা ক্লোজ করে দিব, তারপরে রিলোড দিব
দেখতে পারতেছি যে আস্ট্রা আইডি একটা ফোল্ডার চলে এসেছে এবং আমরা যে জিপ ফাইলটা আছে ওইটা আমরা জাস্ট ডিলিট করে দিব। ডান। আমরা এখন আমাদের যে এই থিমসের যে অপশনটা আছে আমরা এখানে যাই ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের। তো আমরা দেখতে পাচ্ছি যে আগে আছে 3টে এখন 4টে হয়েছে এবং আস্ট্রা আইডি যে থিমটা আছে ওইটা আমাদের এখানে চলে এসেছে। তো আমাদের ওয়েবসাইটটা আগের মতোই আছে, কারণ হচ্ছে আমরা এটা ইনস্টল হয়েছে, এখন আমরা অ্যাক্টিভ করি না থিমটা। তো আমরা অ্যাক্টিভ করতে হলে জাস্ট ওয়ান ক্লিক, আমার যেমন বর্তমানে আমার এই থিমটা আছে, আমি সেই থিমটা না, আমার দরকার হচ্ছে এই থিমটা। তো আমরা আস্ট্রা আইডিতে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করলাম এবং অ্যাক্টিভেট হয়ে গেল। এবং আমি যদি এটাকে এখন জাস্ট রিলোড দিই, এই যে হাউ টু মার্কেট একাডেমি আমাদের যে নতুন টোটাল নতুন যে থিমটা ওইটা অ্যাড হয়ে গেল। তো আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে cPanel-এর এবং আমাদের সব সময় যে জিনিসগুলো কাজে লাগতে পারে ওই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আজকে এই পর্যন্ত।